গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও দেখতে পাচ্ছ সকালবেলায় স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার, মানে আজকেই লাস্ট বার আর কি বড় বাবার। তো প্রথমটা তো আমার পুজো দেওয়া হয়নি, সেই জ্বর ঠর হয়েছিল, সেই কারণে দিতে পারিনি। তো শেষেরটা পুজো দেবো, তার সাথে যাব একটু কালীবাড়িতে, কারণ আর দুদিন পর শুভেন্দুর বার্থডে আছে। তো ওর সেই কারণে ভাবছি, তো চলো একটু ওখানেও ওর নামে পুজো দিয়ে আসি। দাঁড়াও দরজাটা খুলি, তাহলে বেশ আলো আসবে। তো বাইরে মারাত্মক রোদ বেরিয়েছে, তো এত রোদ বেরিয়েছে না, কাজ ফাজ করতে করতে গলা পুরো শুকিয়ে যাচ্ছে। তো জানি না সারাদিনটা কিভাবে কাটবে। তো চলো এখন রেডি হব, সমস্ত কাজও হয়ে গেছে, স্নান হয়ে গেছে, শুভেন্দু স্নান করতে গেছে, ও বেরোলেই আমার কাপড়টা আর কি ধরে দেবে। তো তারপরেই যাবো। এই যে আলমারি সেখানে খুলে ফেলেছি, কারণ সমস্ত কিছু বের করব। শাড়িটা ভেবেছিলাম ওখানে গিয়েই পরবো, কিন্তু যেহেতু এখান থেকে আমরা আগে কালীবাড়িতে যাব, তো ভাবলাম বাড়ি থেকেই পরে যাই। তো চলো শাড়ি ঠাড়ি বের করি, একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো রেডি হয়ে গেছি। রেডি হতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, চোখটা কেন আমার আজকে ফুটাচ্ছে, ডান চোখটা জানি না। তো এই যে একটা সাদা লাল পাড় শাড়ি পরে নিয়েছি সুন্দর করে। এখন ব্যাক ক্যামেরায় দেখানোর মতো কেউ নেই, কারণ শুভেন্দু বেরিয়ে গেছে গাড়ি ঘোরাতে। অলরেডি ঘরেই 10টা 15 হয়ে গেল। তো আগে ওখানে যেহেতু যাবো, তারপর পুজোর এখনও বাজার করা হয়নি, বাজার টাজারগুলো করবো, তার জন্য একটু তাড়াহুড়ো। তো চলো ব্যাগপত্র সমস্তটা গুছিয়ে নিয়েছি, একবেলা গেলেও আমাদের ব্যাগ হবে, আর দুদিনের জন্য গেলেও ব্যাগ হবে। তো চলো এখন বেরোনো যাক। মালা পরি দেয় না বাবা, মালা কিনছে, ননকে দেয়া হবে। যেরকম গাড়ির জ্যাম সেরকম রোদ বেরিয়েছে। কোন দোকানে ঢুকবে? কি অবস্থা, কলাগুলো নরম হবে তো? ওই সাইডটা বোধহয় কল আছে, কি হাতটা ধুয়ে আসবে। গরম মন্দিরের কাজ চলছে দেখো, তার জন্য এই মেন মন্দিরটাই বন্ধ। সেই পাশের মন্দিরটাই পুজো হচ্ছে। বাবু গরম হচ্ছে? সোনাই তো গাড়িতে বসে বসে ঘুমিয়েই করছিল। শুভেন্দু হাতটা ধুয়ে আসুক, তারপর আমরা যাবো। এইখানে দেখো শুধু মা কালীর একটা ছবি দিয়ে দিয়েছে, ভেতরের মন্দির পুরো বন্ধ। এই তো আছে। হয় না তো এখনো, পুজো হোক পুজো হোক। ননর মন্দির হচ্ছে। করছে ভাবি। তো পুজো দেওয়া
কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে বেরোবো, তারপর মায়েদের ওখানে যাব, ওখান থেকে একটা পুজোর ডালা সাজিয়ে তারপর বড় বাবার ওখানে পুজো দেবো। মারাত্মক গরম হচ্ছে। মামার কোলে বসে থাক। গাড়ির সিট এত গরম হয়ে গেছে, শোনে বসতেই পারছে না। আমাদেরই এত কিছুর ওপর থেকে গরম লাগছে, আরও তো বাচ্চা মানুষ, তাই জন্য কোলে অনেকদিন পর শোনায় কোলে বসলো। সো ফাইনালি বাড়িতে তো এসে আমি একটু রেস্ট করছিলাম, আর মা সোনাইকে স্নান করিয়ে খাইয়ে একদম পুরো রেডি করে দিয়েছে। আর এদিকে আমাদের সমস্ত পুজোর জোগাড়ও হয়ে গেছে, মা শুধু সিন্নিটা মেখে কৌটোয় ঢুকিয়ে নিলেই হয়ে যায়। দুজনদের দুটো পুজোর ডালাও সাজানো হয়ে গেছে, আর সোনাইকেও রেডি করে দিয়েছি। তো চলো, প্রথম পুজোটা ধরবো বলে একটু তাড়াহুড়ো তো করছি, দেখি কি হয়। তো চলো এবার বেরোনো যাক, মোটামুটি সব কাজই তো কমপ্লিট হয়েই গেল। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো সারাদিন রোদে রোদে ঘুরে চোখ মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আর সেরকম রাস্তাটাও পুরো গরম হয়ে গেছে। তো খুব জল তেষ্টা পাচ্ছে। এখন চণ্ডী মায়ের ওখানে একটু প্রণাম করব, তারপর বাড়িতে যাব, গিয়ে আগে জল খাবো। 2,000 years later. ফাইনালি শান্তি গাটা ধুতে। তো আমি আজকে দুবার স্নান করলাম। তো যাই হোক, এখানে পুজো দিলে নাকি এসে সিন্নি প্রসাদ টোসাদ খেয়ে আমার গা ধুতে হয়। তো গাটা ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু চুলটা এখনও আঁচড়াইনি, তার কারণ একদম বাড়ি যাবো, আঁচড়ে নেবো। আর বিশেষ করে জলটা খেতে আমার প্রচুর শান্তি হলো। সকাল থেকে এত গলা শুকিয়ে যাচ্ছিল, মানে ধারণার বাইরে। তো একটু ছাদে এসেছিলাম, কিন্তু ছাদেও হাওয়া দিচ্ছে না। এখন নিচে যাব, এখন বাজে তোমার 6টা বাজতে 5 মিনিট বাকি। তো আমরা বাড়ি যাব। তো শুভেন্দু তখন ধূপবাতি জ্বালেনি, ওখানে আসলে অনেক ভিড় ছিল, যার জন্য মানে মেয়েদের ভিড়, তো তখন ধূপবাতিটা জ্বালেনি, চলে এসেছিলো। তো এখন গেছে ওখানে ধূপবাতি জ্বালবে, তারপর আমাদেরকে নিতে আসবে, বাড়ি যাব। ভীষণই মেঘ করেছে, বৃষ্টি হবে নাকি কে জানে। তো তাড়াতাড়ি তো বলেছি বাড়ি চলে যাব, তো দেখি কখন যাই। A few moments later. ব্যাকগ্রাউন্ড দেখে কি তোমরা বুঝতে পারছো? গেটে দাঁড়িয়ে আছি, প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি। এত বিরক্ত লাগছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। সোনাই তো গাড়িতে ঘুমিয়েই পড়েছে। The next day. ফাইনালি দেখতে পাচ্ছ আমরা বাড়িতে। হ্যাঁ, সত্যি যে বাড়িতে, এটা ভাবতেই অবাক লাগছে। মানে রাস্তাঘাটে বেরোনো যে সত্যি এতটা দায়ী, কি বলবো তোমাদের। মানে এখনো পর্যন্ত, আজকে সকাল পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা বাড়িতে আছি সুস্থভাবে। মানে এরকম যে নিমেষের মধ্যে হতে পারে, সত্যি কথা বলতে এইসব বিষয় না আমি হেয়ালি করতেও চাই না, আর আমার এগুলো পছন্দও না। তো চলো মেন টপিকে যাই। কাল তোমাদের সাথে আমার কথা হয়েছিল লাস্ট, বন্দে ভারতটা যখন গেল গেটে দাঁড়িয়ে, কারেন্ট চলে গেল। তো যাই হোক, বন্দে ভারতটা গেল, ভিডিওটা করলাম, করে ভিডিওটা অফ করেছি, গেটটাও তুলে দিয়েছে। গেটে আমরা দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে বলছিলাম প্রায় 40-45 মিনিট। এবার যেহেতু অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম, অনেক গাড়ি জমে গেছিলো, তো সেই কারণে ভিডিওটা অফ করে দিয়েছি। জানি গেট তুলে দিয়েছে, এবার যাব। তো গেটটা তোলার পরে যখন ওই পার থেকে এই পারে গাড়িগুলো আসে, সবার প্রথম আমাদের গাড়িটাই ছিল। তো এবার রীতিমতো যেরকম বেরিয়ে আসে ওরকম আমরা সোজা বেরিয়ে এসেছি। আর গেট থেকে যেহেতু কয়েক সেকেন্ড, মানে 10 সেকেন্ড মতো আসলেই আমাদের গলিটা পড়ে, তো ওখান থেকে বেরিয়ে আসার পর একটু দূর থেকে, গলির একটু দূর থেকে শুভেন্দু ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। এবার আমাদের পিছনে একটা বাইক ছিল, ওই বাইকটা আমাদের গেটেও আমাদের পিছনেই দাঁড়িয়েছিল। তো একটা ছেলে ছিল জিক্সার নিয়ে, তো ও না ফট করে, এবার আমরা যে গলিতে ঢুকবো, ডান দিকে আমাদের গলিটা পড়ছে, ওই দিক থেকে আসার সময় এবার গলির মুখে একটা কাকু, মানে দুজন কাকু ছিল একটা বাইকে, ওরা দাঁড়িয়েছিল, মানে ওরা গলি থেকে বেরোচ্ছিল আর আমরা ঢুকবো। তো কাকুরা এসে দাঁড়িয়ে গেছে, আর শুভেন্দু ইন্ডিকেটার দিয়ে গাড়িটা এরকম জাস্ট বাঁকাবে, মানে কাকুরা তো একটা সাইডে দাঁড়িয়েছে গলির, আমরা একটা সাইড দিয়ে ঢুকে যাব। এবার শুভেন্দু ঠিক গাড়িটা বাঁকাবে, সেই মুহূর্তে ওই পিছনে জিক্সার নিয়ে ছেলেটা
মানে ইন্ডিকেটার লক্ষ্যই করেনি, অথচ জিক্সার নিয়ে ঘুরছে, মানে বুঝতে পারছো তো। ও এসে ফট করে না শুভেন্দু ইন্ডিকেটার দেওয়ার পরেও ও কোনো গলিতে বাঁকার আগে দেখে নেয় বা আয়নাতে ফলো করে নেয় কেউ পিছনে আছে কিনা। এবার ও ঠিক হ্যান্ডেলটা বাঁকাবে সেই মুহূর্তে ও আয়নাতেই হোক বা আরেকভাবেই হোক দেখতে পেয়ে গেছে যে ও বাইকটা স্পিডে নিয়ে আসছে, তো ফট করে হ্যান্ডেলটাকে বাঁ দিকে বাঁকিয়ে দিয়েছে। তো আর পুরো গাড়িটা তো ঘোরানো সম্ভব নয়, কারণ আমরা তো বাঁকবো, দাঁড়িয়েই গেছি। ও জাস্ট হ্যান্ডেলটাকে ঘুরিয়ে নিয়েছে, যা হ্যান্ডেলটা ঘুরিয়ে নিয়েছে শুভেন্দুর পুরো গাড়ির যে ব্রেকের যে লিভার থাকে, আমি তো ঠিকঠাক ওই সব নাম জানিও না, তো ওটা ঘষড়ে নিয়ে মানে ভেঙে নিয়ে বেরিয়ে গেছে ওর গাড়িটা। আর ও গিয়ে পুরো আমাদের গলির সামনে যে দেয়াল আছে সেই দেয়াল থেকে ঘষড়া খেয়ে খেয়ে পুরো ওরও ইন্ডিকেটার ভেঙে গিয়েও পুরো ড্রেনে পড়েছে। এবার আমরা যেহেতু সবার ফার্স্টে ছিলাম, আর 40-45 মিনিট মানে বুঝতে পারছো কত গাড়ি ছিল পিছনে, 4 চাকা, বাইক, টোটো, প্রচুর গাড়ি ছিল, আর সমস্ত গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। আর মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সোনাই ঘুমাচ্ছিল। তো ওকে আমি যেই আমাদের গাড়িটা ওরকম হেলে গেছে, স্বাভাবিক একটা স্পিডে গাড়ি এসে যে তোমাকে ধাক্কা মারে, লোক কতটাই বা ব্যালেন্স করতে পারে, কিন্তু আমরা পড়িনি। শুভেন্দু পুরো গাড়িটা হেলে গেছে কিন্তু আমরা কেউ পড়িনি। আমি তখন ফট করে পিছন থেকে নেমে সোনাইকে কোলে তুলে নিয়েছি, আর শুভেন্দু গাড়িটাকে স্ট্যান্ড করে দিয়ে মানে যেরকম হয় আর কি চেঁচামেচি, যেহেতু ইন্ডিকেটার লক্ষ্য করেছিনি তখন যারা কাকুরা যারা দাঁড়িয়েছিল আমাদের গলির সামনে, সেই কাকুও বলছে আমি দূর থেকে, মানে গলি থেকে তো দেখা যায় অনেকটা দূর পর্যন্ত, বলছে আমি দেখতে পাচ্ছি ওই গাড়িটা খুবই স্পিডে আসছে, আর তুমিও যে ইন্ডিকেটার দিয়েছো আমি সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না, কারণ তুমিও স্পিডে আছো ও স্পিডে আছে, আমি মিডিলে কী বা বলবো। এবার আমরা কিন্তু গলিতে ঢুকবো বলে আমাদের গাড়িটা স্লোই ছিল, ও প্রচণ্ড স্পিডে আসছিল, আর ইন্ডিকেটারটা মেন কথা লক্ষ্য করেনি, যার জন্যই প্রবলেমটা হলো। তো সেই মুহূর্তে গিয়ে গাড়ি থেকে নেমে পড়েছি, আমার হাত পা এত কাঁপছে, সোনাই আমার কোল থেকে পড়ে গেছে, আমি ওকে কোলে নিতেই পারছি না, আমার এত হাত পা কাঁপছে। মানে আমার না সত্যিকার কথা সেই সৌমেনদার ঘটনার পর থেকে না আমার রাস্তাঘাটে শুভেন্দু বেরোলে এমনি আগে থাকতে একটা ভয় তো কাজ করেই, জানোই রাস্তাঘাটে বেরোনো মানে একটা স্বাভাবিক মানুষের গাড়ি নিয়ে বেরোলে একটা ভয় কাজ করে বাড়ির লোকেদের। তো তারপর ওই ঘটনাটার পর থেকে আমার ভয়টা একটু বেশি বেড়ে গেছিলো। তারপর সত্যি কথা বলতে কালকে আমাদের সাথেই ওরকম হলো, তো রাস্তায় আমি ভীষণ মানে, এবার আমরা ভেবেছি আমাদের কারো কিছু হয়নি, তো ওকে ছেড়ে দেওয়া হয়েছে, ওকে ওর কী হয়েছে না হয়েছে আমরা দেখতেও যাইনি। তো লাস্টে শুভেন্দু গিয়েছিল কোথাও লেগেছে কিনা, তখনও বাইক নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক সমস্ত লোকেরা দাঁড়িয়েছিল, যাই তাই বলছে যে তুই গেট থেকেই ওরকমভাবে গাড়ি চালিয়ে আসছিস, তুই দুর্ঘটনা ঘটাবি বলে এরকম করছিলি। তো যাই হোক ওকে সবাই মিলে বকাঝকা করেছে, তো চলে গেছে। তারপর যখন আমরা গাড়িটা ঘুরিয়ে বাড়ি আসবো তখন দেখছি আমাদের ওই লিডারটা ভেঙে গেছে। এবার একটা পুরো ডান দিকেরটা ভেঙে গেছে, বাঁ দিকেরটা নিয়ে কোনো রকমে বাড়ি এসেছি। এসে শুভেন্দুর কি মন গেল, ও বলল যে হয়তো ওই ছেলেটারও তো অনেকটা ক্ষতি হয়েছে, ও হয়তো কাছাকাছি কোনো গ্যারেজে গাড়িটা দিতে পারে। তো বলে না ও বলল আমি একবার যাই, আমি আর ওকে একাটা যেতে দিইনি, আমিও ওর সাথে গেছি। ও বলল যদি দেখতে পাই ছেলেটাকে, বলে গেছিলাম কিন্তু দেখতে তো পাইনি, একটুখানি সামনে থেকে আমরা ঘুরে চলে এসেছি সোনাইকে বাড়িতে রেখে দিয়ে। মানে সত্যি কথা বলতে কালকের ঘটনার পরে আমি বাড়িতে এসে আর তোমাদের সাথে তো কোনো কথা আমার মাথাতেই নেই যে আমি কোনো ভিডিও করছিলাম, সারা রাত ঘুমাতে পর্যন্ত পারিনি, শুধু চোখের সামনে ওটাই ভাসছে যে ও যদি হ্যান্ডেলটা না ঘুরিয়ে নিত ওর পুরো এই জায়গাটা লাগতো। মানে ওই ঘটনাটা ভাবলেই যদি এই জায়গাটা লাগতো কি অবস্থাটা হতো। তো সত্যি কথা বলতে আমার প্রথমে খুব রাগ হচ্ছিল যে আমি দুটো, এক তো কালীবাড়ি মায়ের কাছে পুজো দিয়ে আসলাম, দুর্লভপুরে গিয়ে বাবার কাছে পুজো দিলাম, তারপরও এত পুজো দেওয়ার পরও ঠাকুর আমাদের সাথে এরকমটা করলো। আমি সত্যি কথা বলতে প্রচুর রাগ হচ্ছিল ঠাকুরের ওপর। তো আমি যেহেতু অনেকটা ঠাকুর বিশ্বাস করি, তো আমার ঠাকুরের প্রতি বেশি রাগ হচ্ছিল যে আমি এত পুজো দিয়ে একটা সারাদিন খাইনি, খিদে পেটে নিয়ে এতক্ষণ গেটে দাঁড়িয়ে অধৈর্যের মতো বাড়ি আসছিলাম, এরকম ঘটনাটা হতেই হলো। তো তারপরে ভাবলাম হয়তো ঠাকুরের ফুল প্রসাদটা আমাদের সাথে ছিল বলেই আমরা বেঁচে ফিরেছি। মানে বুঝতে পারছো, যদি ওটা শুভেন্দু না বুঝতে পারতো কী হতো, আমি শুধু সেটাই আমার চোখের সামনে ভাবছে, মানে ওর হাতটা কোথায় যেত। তো অন্যদিন আমি একদিকে বসি, একদিকে বসলে দেখবে মেয়েদের পাটা একটু বেড়ে থাকে, কিন্তু কালকে কি প্রবলেমের জন্য আমি দুদিকেই বসেছিলাম। শুভেন্দুই বললো সোনাই যেহেতু ঘুমিয়ে পড়ছে, সোনাই কালকে গাড়িতে ঘুমিয়ে পড়েছিল, ও বললো তুমি একদিকে বসলে প্রবলেম হতে পারে, দুদিকে বসো। তো আমি মায়েদের বাড়ি থেকেই দুদিকে বসে গাড়িতে এসেছি। তো তারপরেও এরকম ঘটনাটা ঘটলো। আসলে যখন ঘটনা ঘটে না তখন কিছু করার থাকে না। তো যাই হোক গাড়িটা আমি তোমাদের দেখাচ্ছি, এরকম প্রবলেম সত্যি এই কথাগুলো বলতেও খারাপ লাগে। আসলে এতদিন লোকের শুনে শুনে এসেছি, আজকে সকালে পর্যন্ত আমার যেন কাজ করছি কিন্তু ওই কথাটাই মাথার মধ্যে শুধুমাত্র ঘুরেই যাচ্ছে। ফল ভালো ছিল তার জন্য একটুর জন্য আমরা বেঁচে গেলাম, কমের ওপর দিয়ে গেল, গাড়ির ওপর দিয়ে গেল।
তো কতটা সতর্কভাবে গাড়ি চালালে এরকমভাবে নিজেকে সেভ করা যায় আমি এবার বুঝতে পারছি। আমি সবসময় সুজেন্দুকে বলি সাবধানে চালাবে, কিন্তু কালকে আমি বুঝতে পারলাম ও কতটা সাবধানে ছিল বলেই আজকে আমরা বেঁচে আছি। দেখো ও তো স্বাভাবিকভাবে ইন্ডিকেটার দিয়েছে, ও জানে আমি ইন্ডিকেটার দিয়েছি মানে পিছনের লোক আমাকে ফলো করছে, তো ওর তো ঘুরে তাকানোর কোনো ব্যাপারই নেই, কিন্তু ওর এতটাই ও সাবধানতা মেনে চলে, তো সেই কারণেই ও পিছন ঘুরে তাকিয়েছিল, আর পিছনটা ঘুরে তাকালো বলেই আজকে আমরা বেঁচে আছি। কারণ নয়তো ও তো ভাবতেই পারতো যে আমরা ইন্ডিকেটার দিয়েছি মানে আমার আর দেখার কোনো দরকার নেই। তো আমি শুধু এটাই ভাবছি, আজকে ভাবছি যে ওকে আমি সাবধানে বলি, কিন্তু ও যথেষ্ট সাবধানেই চালায়। কিন্তু দেখবে যারা বেশি সাবধানতা মানে তাদের সাথেই এরকমটা হয়, আমি দেখেছি এরকমই হয়। তো চলো তোমাদেরকে গাড়িটা দেখাই। এই যে এত রোদ না, দেখতে পাচ্ছি না, এই দেখো এই যে জিনিসটা দেখো এখান থেকে পুরো ভেঙে বেরিয়ে গেছে। মানে এটা ডান সাইড পড়ছে গাড়ির, এই কাঁধটা তো লাগার কথা ছিল কিন্তু সেটা লেগে এইখান থেকে লেগে পুরো এটা ভেঙে বেরিয়ে গেছে। শুধুমাত্র এই প্রবলেমটাই হয়েছে, এছাড়া আমাদের গাড়িরও সেরকম কোনো ক্ষতি হয়নি, আর আমাদেরও কিছু হয়নি ঠাকুরের ইচ্ছায়। তো সত্যি বলতে মনটা একদমই ভালো লাগছে না। কালকে তো বললামই তোমাদের সাথে আর কথা হয়নি, আজকেও সকালে মোটামুটি কাজ ফাজ সমস্ত কিছুই হয়ে গেছে। তো সকাল থেকে না খেয়ে না দিয়ে পুজোটা দিলাম, শেষটা তো এতটা খারাপ নাও হতে পারতো বলো, বাড়ি আসার টাইমটা। কি জানি কপালে কি আছে।